হানিমুন, যারা নতুন বিবাহিত কাপল হানিমুনে যাবেন বলে ভাবছেন বা যারা গেছেন, কত সুন্দর স্মৃতি থাকে বলুন তো। বা যারা বিয়ে করেননি তারা হানিমুন নিয়ে অনেক স্বপ্ন হয়তো বুনে রেখেছেন। হানিমুনে কি হয়? রোমান্টিক, তাই না? সবকিছু আমরা একটা সবকিছুতে রোমান্টিক জিনিস খুঁজি, তাই না? ভালোবাসা। তো ওখানে কি যদি কোনো মিউজিক লাভার হয়, সুন্দর সফট মিউজিক শুনি, খুব সুন্দর মানে একটা রোমান্টিক গান শুনি, সে বলিউড হলিউড হোয়াট এভার, বা আমাদের বাংলা হোক বা অসমীয়া হোক, তাই না? কিন্তু কেউ যদি হানিমুনে গিয়ে হনুমান চালিসা চালিয়ে দেয়, তার অপরজন মানে যে নেক্সট পার্টনার, সে কি ভাববে বলুন তো? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বুঝতেই পারছেন আজকে একদম আনইউজুয়াল একটা ঘটনা নিয়ে চলে এসেছি। অ্যান্ড যারা ভাবছেন এরকম করে আমার সাথে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক পেজ, প্লিজ দুটোকে ফলো করে রাখুন, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল। সেখানে আপনারা ইনবক্স করতেই পারেন। আমি কিন্তু বসে আছি, প্রচুর প্রচুর ঘটনা পাঠাতে হবে। আজকে থাকছে দুটো ঘটনা, তো শুরু করে দিই। প্রথম যে ঘটনাটা পাঠিয়েছেন নির্মল দে, উনি কলকাতারই বাসিন্দা, বাট এখন উনি ব্যাঙ্গালোরে কাজ করেন, কর্মরত। তো ওনার বিয়ের পর মানে ওনার বিয়েটা হয় 2022-তে। হ্যাঁ, যদিও 2020-তে অনেকটাই আমরা মানে করোনার প্রকোপ থেকে একটু মানে বেরিয়ে এসেছিলাম, বাট তথাপি একটা মন তো ভয় তো একটা থাকেই মনে। তো 2020-তে তো ওরা কিন্তু কোথাও ঘুরতে যায়নি। হ্যাঁ, তো 2020-তে প্ল্যান করলো, যেহেতু ব্যাঙ্গালোর থেকে কিন্তু তোমরা বাস জার্নি করেও গোয়া যেতেই পারো, তো গোয়া যাবে, অ্যান্ড আফটার দ্যাট মুম্বাই যাবে, মুম্বাই থেকে আবার ফ্লাইট নিয়ে, মানে প্রথমটা আর কি বাসে চলে যাবে, কিন্তু তারপর মুম্বাই থেকে ফ্লাইট নিয়ে আবার ব্যাঙ্গালোর মানে চলে আসবে, এরকম প্ল্যানিং। ঠিক আছে, খুবই ভালো। বউ কিন্তু বউ আমাকে নির্মল বাবু যেটা বললেন, বউ নাকি একটু ভীতু ওনার, ঠিক আছে, একটু ভয় পায়। ইনফ্যাক্ট ব্যাঙ্গালোরে যখন প্রথম প্রথম ও একা থাকতো, অনেক সময় মানে ফোন করতো যে আমার, তুমি কখন আসবে, ভয় লাগছে। তো বলছে তুমি ঠাকুর মানে ওর জন্য স্পেশালি ঠাকুরের ফটো টটো লাগানো আছে। তো যাই হোক, আস্তে আস্তে ভয়টাকে তো জয় করেছে। 2023 ঘটনায় আসছি। ওনারা গোয়া গেছেন, এন্ড গোয়া জানোই যারা, মানে হ্যাপেনিং একটা প্লেস, দারুণ একটা, কত রকমের বিচ আছে। তো ওনারা মানে যেহেতু মানে বিয়ের পর ওদের এরকম মানে এত দূর ট্রিপ, এত দিনের ট্রিপ, আচ্ছা গোয়াতে ওরা 3 দিন থাকবে বলেই গেছে, এবং পার্টিকুলার একটা 4 স্টার ক্যাটাগরির হোটেল ওরা কিন্তু বুক করে যায়। এবং ওটা একটা প্রচন্ড সিজন টাইম ছিল, মোটামুটি বলছে যে কাপলও ছিল, ফ্যামিলিও ছিল, কাপল বেশি ছিল। ওদের ওখানে সুইমিং পুলও ছিল, সবাই এনজয় করছিল। অ্যান্ড প্রথম দিন ওনারা মানে পরের দিন আর কি, প্রথম দিন তো গেছেন, চেক ইন করলেন। হ্যাঁ, ওই রাত্র খুব ভালোভাবে একটু রিল্যাক্স করে, বুঝতেই পারছো নতুন জোড়া গেছে, কথা টথা বলে বেশ ভালো একটা টাইম স্পেন্ড করে, পরের দিন সকালে ওরা হোটেলের মানে হোটেলের যে তোমার ট্রাভেল ডেস্ক গুলি আছে না, ওদের সঙ্গে কথা বলে ওরা একটা বাইক অ্যারেঞ্জ করলো যে ওরা বাইকেই ঘুরবে। আর হেল্পফুল আছে আর কি, যে মানে ওরা বলে ঠলে দেয় যে কোন জায়গায় কোন জায়গায়। ইনফ্যাক্ট আমি যখন গেছিলাম, নর্মাল পাবলিকদের জিজ্ঞেস করলে ওরা কিন্তু কোয়াইট হেল্পফুলই ছিল। তো ঠিক আছে, ওরা বাইক নিয়ে বেরিয়েছে। তো ওরা কিছু জায়গা দেখার পর আমাকে এই চার্চটার কথা নির্মল বাবু বলেছেন, এবং আমি জানতাম, লাইভে না হয় এই ইনফরমেশনটা দেবো, একটা ভুতুরে চার্চ আছে গোয়াতে। তো ওরা গেছে, যাওয়ার পর না, যেহেতু ওনার ওয়াইফ বললামই প্রচন্ড ভীতু, ও না ভিতরে ঢুকতে চায়নি, এবং তাই নির্মল বাবু কিন্তু জোর করেনি। তো ওনারা কিন্তু দূর থেকে দেখেছেন, দেখে বলছে না আর ভেতরে ঢুকবো না বা সামনেও যাবো না, ওরা কিন্তু চলে এসছেন। ঠিক আছে, তো ওই দিন মোটামুটি গোয়ার অনেক রকমের জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর চার্চও তো আছে। ও দেখে ঠেকে মানে সপ্তাহ কভার করা একদিনে পসিবল না, ওর জন্য ওই 3 দিন সময় রেখেছিলেন, ওরা চলে এসছে। তো চলে আসার পর ওই দিন ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে। তো কথাটা তো হাজব্যান্ড ওয়াইফ, যেহেতু পুরো দিন ঘুরেছে, একটু টায়ার্ড ছিল, সেদিন কিন্তু ওরা বলেছেন আজকে ঘুমিয়ে যায়। তো ওয়াইফ ঘুমিয়ে গেছে, এবং মানে নির্মল বাবু ঘুমিয়ে গেছেন। আচ্ছা, ওদের তো বেড বুঝতেই পারছো, ডাবল বেড। তোমার বেডটা এখানে, তো তোমার এই সাইডে দেওয়ালে মিরার একটা আছে। হ্যাঁ, আর মিরারটা বলছে যে দেওয়ালের সঙ্গে কিন্তু পুরোপুরি ফিক্সড না। ফর এক্সাম্পল, ফটো ফ্রেম যেরকম ভাবে লাগানো থাকে, দেখবে ফটো ফ্রেমটা মিডিলটা চিপকানো থাকে, চারদিকটা একটু হলেও ফাঁকা থাকে, ওই রকম টাইপের ছিল। এবং উনি বিছানায় বসলে আর কি আয়না দিয়ে, হ্যাঁ, দেখা যায়, দেওয়াল সাঁটা আয়নাটা দিয়ে দেখা যায়। ওই সাইডে জানলা আছে, জানলায় পর্দাগুলি দেখা যায়, মানে যদিও বিছানাটা ভিজিবল না, কিন্তু ওই মানে ওই সাইডের জানলার পর্দা ফর্দা সব দেখা যায়। ঠিক আছে, তো বুঝতেই পারছো নতুন বিবাহিত দম্পতি। তো শুয়ে গেছে ধরো 1টা 1:30 নাগাদ, হঠাৎ একটু না ঠান্ডা ঠান্ডা, যদিও এসি অন ছিল, বাট
ঠিক আছে ওয়েদার অত বেশিও চিল ছিল না, হ্যাঁ, তো এসিটা চালাতেই লাগে, কিন্তু ওনার বেশি ঠান্ডা লাগছে, অনেক সময় হয় না, তো দেখছি যে ঠিক আছে মানে এসি ফেসি চালালে হোটেল থেকে কিন্তু একটা কম্বল সবসময় প্রোভাইড করাই থাকে। তো দেখেছে যে ওয়াইফ মোটামুটি ঢাকা, ওনার এই আধা পোর্শন মানে তোমার কোমরের অবধি আছে কম্বলটা, মানে উপরে নেই পোর্শনটা, উনি জাস্ট এরকম করে টানতে যাবে, ওনার চোখটা না মানে হয় না ইন্টেনশনালি দেখেননি গো, এমনি চোখ চলে গেছিল সেই আয়নায় দিকে, আয়নায় দেখছে ফ্যান অফ ছিল, এসি চলছিল, আয়নায় দেখছে পর্দাটা যেমন তুফানে এরকম এরকম জোরে জোরে নড়ে না, ওইরকম পর্দাটা হিলছে। তো বলছি এসির তো এত হাওয়া না যে পর্দা এরকম করে হিলবে, এরকম করে পর্দার দিকে তাকাচ্ছে, পর্দা তো পুরো ঠিক, একদম যেরকম এই যে পেছনে পর্দাটা দেখছো এরকম, কিন্তু যেই আয়নাতে দেখছে দেখছি পর্দাটা এরকম 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 হিলছে, উনি না প্রচন্ড ভয় পেয়ে যান। বলছে আমি সাহসী, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে আমি ভূতে বিশ্বাস করি না, বা এরকম অলৌকিক জিনিস চোখের সামনে দেখলে সেটা মানে মানে জাস্টিফিকেশন খুঁজতে বেরিয়ে যাবো যে এটার জন্য এটা হচ্ছে না, আমি কিন্তু সত্যি ভয় পেয়ে গেছি। উনি ওয়াইফকেও ডাকতে ভয় পাচ্ছিলেন, বিকজ উনি তো ভীতু। এখন ওকে ডাকার পর যদি সিচুয়েশন আরো বিগড়ে যায় কি করবে, বলছে আমার না তখন জানো তো মাথায় কাজ করছিল না, কি স্টেপ নেবো, আমি চোখের সামনে দেখে চলছি। তো অনেক সময় তুমিও মানে উনি বলছেন যে তোমার ইয়েতেও শুনেছি যে আয়না দিয়ে নাকি ওপারের আপ ডাউন করে, বা এন্টিটিটা মানে ইভিল জগৎটা আর কি একটা ইয়ে হয়ে যায়, মানে পট মানে যাই হোক একটা দরজা আর কি, হ্যাঁ, ওই পার করার দরজা, হ্যাঁ। তো আমি কি করেছি, ওই হোটেলে যে হোয়াইট কালার তাওয়াল দেয় না, তাওয়ালগুলি দিয়ে আমি থ্যাংক গড ওটা পুরোপুরি চিপকানো না, না হলে কোনো মতেই আমি ওটাকে ইয়ে করতে পারবে না, এরকম করে খুব কষ্ট করে গুজে 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 আয়নাটা বন্ধ করেছি। আয়না বন্ধ হয়ে গেছে, উনি এসে শুয়েছেন। শোয়ার পর বলে বিশ্বাস করো আমরা তো দেখো একটু হানিমুন মুড, একটু চিল করার মুডে গেছি, ডেফিনেটলি আমি একটা অ্যালার্ম দেবো না না মোবাইলে। বলছে তুমি বিশ্বাস করবে না রুমকিদি, আধা ঘন্টা পর পর আমার মোবাইলে অ্যালার্ম বাজছে, আমি অফ করি, অথচ অ্যালার্ম কিন্তু সেট করা না, হ্যাঁ, এক্সকিউজ মি, মোবাইলে কি হয় সেট করে রাখতে হয়, যেমন আমার 3বার অ্যালার্ম দেওয়া থাকে, একটা ভোর 5টায়, একটা 5টা 5, 5টা 15, সেট করা থাকলে দেন অনলি আমরা মানে মানডে টু ফ্রাইডে দেওয়া থাকে, তখন কিন্তু বাজে, ওয়ারেস ওর কিন্তু মোবাইলে অ্যালার্ম সেট করা ছিল না। বলছে রুমকি দি তুমি বিশ্বাস করো আধা ঘন্টা পর পর, একে তো ভয় পেয়ে আছি, আধা ঘন্টা পর পর এরকম করে বেজেছে। ওই সময় সত্যি কথা বলতে না হনুমান চালিসার কথা আমার মনে এসছে, না রাম নাম নেওয়ার কথা মনে পড়েছে, না হনুমানজির নাম নেওয়ার কথাও মনে পড়েছে, আমি এতটাই ভয়ার্ত ছিলাম। কোনো মতে রাতটা কাটিয়ে আমি খালি ভাবছিলাম যে প্রথম রাত্রে কিন্তু রঙ্কিতে আমাদের সাথে কিচ্ছু হয়নি, সেকেন্ড রাতে আমার সঙ্গে হয়েছে, কিন্তু আমার ওয়াইফ কিন্তু দিব্যি ঘুমোচ্ছে। প্রথমে ভেবেছিলাম রুমটা হন্টেড নাকি বা হোটেলটাই হন্টেড নাকি, যখন বাইরে বেরোলাম মানুষের না, আমার যেমন আমি ভয় পেয়ে রয়েছি মুখের এক্সপ্রেশন দেখে, ইনফ্যাক্ট আমার ওয়াইফ তো জিজ্ঞেসই করেছে কি গো তোমার শরীর ঠিক আছে তো, তোমার মুখটা হঠাৎ এরকম মানে উদাস টাইপের মনে হচ্ছে যে খুব কিছু একটা খারাপ হয়ে গেছে, কষ্টে আছে ওরকম মনে হচ্ছে। ভাইরাস প্রত্যেকটা মানুষ কিন্তু খুব এনজয় করছিল সুইমিং পুলে, মানে হাজবেন্ড ওয়াইফ বলো বাচ্চা কাচ্চা নিয়ে খুব হই হুল্লোড়, খুব ইয়ে। আমি আমি ভাবছি কি আমার মাথার কিছু প্রবলেম হয়ে গেল না তো, মানে কি হলো ব্যাপারটা আমি না বুঝতে পারছি না। সেই দিন ওরা ঘুরেছে কিন্তু ওয়াইফকে কিচ্ছু বলেনি। তখন উনি কি করলেন, ওই ডিনার ফিনার করার পর ওয়াইফকে বললেন যে আমার না শরীরটা একটু ভালো লাগছে না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু মানে হনুমান চালিসাটা শুনি। ওয়াইফ বলছে আমরা হানিমুনে এসছি, কই বলবে রোমান্টিক একটা গান শোনাবে, তুমি হনুমান চালিসা শুনবে আর আমাকে বলছো যে ঘুমিয়ে পড়তে। বলছে বিশ্বাস করো শরীরটা ভালো না, তুমি যে বলছিলে না আমার মুখটা কেমন লাগছে, হয়তো আমি তখন বলিনি, হয়তো তুমি ঘুরতে যাবে না, আমরা তো 3 দিনের জন্য এসছি, কালকে আবার মুম্বাইয়ের জন্য বেরিয়ে যাব, তো ওটার জন্য আহ আমি বলছি যে তুমি ঘুমিয়ে যাও, একটু হনুমান চালিসাটা শুনি, যদি মানে ঠাকুরের নাম শুনলে অনেক সময় বলে যে শরীরটা ঠিক হয়। তো ঠিক আছে সেদিন হনুমান চালিসা পুরো কমপ্লিট করে ইউটিউবে চালিয়ে, বলছে আমি পুরো মুখস্থ না, হয়তো 3-4 লাইন আমি না দেখে বলতে পারবো, কিন্তু পুরোটা আমার মুখস্থ নয়, আমি শুনি শুনি ইউটিউব চালিয়ে শুনি আর কি, যাই হোক। তো উনি মানে হনুমান চালিসাটা বন্ধ হওয়ার পর উনি শুয়েছেন। বলছে তারপর যদিও ওরকম কোনো কিছু প্রবলেম হয়নি আমার, কিন্তু হঠাৎ কটা বাজে রাত্র হয়তো আমি ঘুমিয়েছি, মানে চোখটা যখন খুলেছে না মনে হচ্ছে একটু মানে ঘুমটা হয়েছে, ফ্রেশ ফ্রেশ ভাব, মানে ওই যে চোখ জুড়ে আসছে বা ভাঙতে পারছি না ওরকম না, চোখটা খুলে গেছে ইজিলি। বাথরুম থেকে নলের আওয়াজ, ঠিক আছে, তো নলের আওয়াজ যেই আমি উঠতে যাব নলের আওয়াজটা কিন্তু পট করে বন্ধ হয়ে গেছে। তো বন্ধ যখন হয়ে গেছে আবার উনি মানে বলে, আমি সত্যি কথা বলতে মানে আমার কোনো ইয়ে ছিল না যে আমি তাকাবোই,
মানে হয় না অযাচিত কোনো কারণে আমার চোখটা কিন্তু দরজার দিকে চলে যায়, মানে আমাদের হোটেলের রুমের দরজাটা, মেইন দরজা যেখান থেকে আমরা মানে আপ ডাউন করি, ওইখানে দেখি জানো তো একটা ছায়া, ছায়া মানে ছায়া, যেমন সূর্যের আলো পড়লে যেরকম একটা শ্যাডো তৈরি হয়, ওই ছায়া, না চোখ নাক মুখ কিছুই বোঝা যাচ্ছে না, কিছুই না, জাস্ট ছায়া। ও যেমন দাঁড়িয়ে ছিল এবং যেই আমার চোখটা ওদিকে গেছে, ও কিন্তু দরজার ভ্যানিশ হয়ে যায়নি, দরজা ভেদ করে ওই দিকে চলে গেছে। এটা দেখে আমি আবার ভয় পেয়ে গেছি এবং তখন হনুমানজি হনুমানজি বলে নাম জপ করা শুরু করেছি মনে মনে। তো প্রায় এটা কতক্ষণ করেছি আমার মনে নেই, আমার মোবাইলে টাইম দেখার কথাও আমার মাথায় আসেনি, এবং করতে করতে হয়তো ওই যে এরকম ঢেলান দিয়ে, মানে ওই যে বালিশটাকে পেছনে দিয়ে এরকম করে হনুমানজি করতে করতে ওখানে ওরকম ভাবেই বসে বসে ঘুমিয়ে গেছেন। সকালে ওনার ওয়াইফের ইয়েতে ঘুম ভাঙলো, তো বলছে না, ওয়াইফ জিজ্ঞেস করছে যে তোমার হঠাৎ কি হলো, তুমি এরকম বসে বসে ঘুমিয়ে গেছো কেন, কি হয়েছে তোমার বলো তো আমার, তাহলে ডক্টরটা তো অ্যাটলিস্ট দেখায়, তুমি মুম্বাই যাবো ওখানেও প্রবলেম হবে, আগে ভাগে ডক্টর দেখে নিই অল্পতে সেরে যাবে। বলছে না না, আমার একটু গ্যাসের প্রবলেম হয়েছে, তো ওষুধ খেয়ে জাস্ট এরকম করে ইয়ে করে যখন দেখলাম যে একটু শরীর ঠিক হয়েছে, ওই তো ওরকম করেই ঘুমিয়ে গেছি, ওষুধ আমি নিয়ে নিয়েছি, টেনশন করো না। ঠিক আছে, ওই দিন ওরা চেক আউট করে মুম্বাইয়ে, ওরা কিন্তু রোডেই গেছে, হ্যাঁ মুম্বাইয়ে বেরিয়ে গেছে। তো উনি উনি মনে মনে ভাবছেন তো হোটেলের রুমটার মধ্যে কোনো প্রবলেম ছিল, তাই আমার সঙ্গে এইসব এসব কাণ্ড হয়েছে। তো মুম্বাইয়ে উনি গেছেন, কোনো প্রবলেম হবে না, উনি জানেনই ভালো করে, হোটেলটাই তো প্রবলেমেটিক, তাই না? তো মুম্বাইয়ে গেছে, মুম্বাইয়ে তো পুরো দিন ড্রাইভ করা ছিল, বিকেল বেলা যখন রাত মানে পৌঁছেছে, হ্যাঁ, তো ওই দিন তো আর কোথাও বেরোবে না, পরের দিন ওনাদের মানে একটু আগে সিদ্ধিবিনায়ক দর্শন করবেন, আফটার দ্যাট বলেছেন যে আরো ঘুরবেন আর কি। ঠিক আছে, মুম্বাই তো জানোই মান্নাত আছে, মানে ফিল্ম স্টারদের বাড়ি আছে, কত জায়গা আছে, হাজি আলী আছে, আরো কত কত ভালো জায়গা আছে বলো। তো ঠিক আছে, তখন উনি শুয়েছেন, বলছে ওই রাতে জানো তো, মানে বলছে না যে একটা গাছ যখন আস্তে আস্তে বড় হয়, শাখা প্রশাখা বের হয়, আমার সঙ্গে এই হন্টেড ইনসিডেন্টটাও আস্তে আস্তে যেমন জিনিসটা বাড়ছে। বলছে কি, কিন্তু সবচেয়ে থেকে অবাক কাণ্ড হলো, অনেকে বলে না যারা ভয় পায়, ভয়ে ফিট করে, আমিই তো বলেছি কতদিন যে ভয় পেতে নেই, ভয়ে ওরা ফিট করে। যে সবচেয়ে থেকে ভয় পায় ওনার ওয়াইফ কিন্তু কিচ্ছু টের পাননি, বিশ্বাস করো, যা কাণ্ড হয়েছে নির্মল বাবুর সাথেই হয়েছে। সেটা হলো যে উনি তো নিশ্চিন্ত যে এইখানে এই রুমে তো কোনো ভয়ের কারণ নেই, এখানে তো উনি বিন্দাস ঘুমাতে পারবেন। মধ্যরাত্রে ফ্ল্যাশের আওয়াজ, আবার জলের আওয়াজ, উনি তো হকচকিয়ে উঠেছেন, এইখানেও শুরু হলো। উনি বাথরুম খুলে কি দেখেন জানো তো, এটাও কিন্তু অনেকটা 4 স্টার ক্যাটাগরিরই হোটেল ছিল, এবং জানো ওখানে ছোট ছোট শ্যাম্পু, টুথপেস্ট, তারপর হলো তোমার লোশন, বডি ওয়াশ, এগুলি দেয় না ছোট ছোট, প্রত্যেকটা জিনিস জানো পুরো ঢাক্কান খোলা, এবং পুরো ফ্লোরে মেঝেতে, মানে বাথরুমের মেঝেতে ওগুলি সব পড়া। তো এটা দেখে তো উনি বুঝে গেছেন প্রবলেম কিছু না কিছু, মানে যেই ছিল সে ওনাদের পিছা নিয়েছে। মানে এখন ওনার ডাউট যে এটা কি হচ্ছে, মানে কিভাবে কি করবে, প্রচন্ড ভয় পেয়ে গেছে উনি, কিন্তু দরজাটা বন্ধ করে এসে আবার ঠাকুরের নাম দেওয়া মানে ঠাকুরের যা নাম নিতেই যাবে, হঠাৎ দেখছি কি ওনার হাতটা প্রচন্ড জ্বলে যাচ্ছে। হাতটা উঠিয়ে দেখে 3টা নখের এরকম স্ক্র্যাচ, এবং সেটা মানে বেশ লম্বা স্ক্র্যাচ, এবং বিন্দু 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 রক্ত। উনি তখন হনুমানজির নাম নেওয়া শুরু করলো, ওয়াইফকে কিন্তু তখনও ডাকলেন না, মনে মনে বলছে যে আমি কি করব, এই বিদেশ বিভুঁইয়ে এসে আমি কি করব, কোন জায়গায় যাব, দেশে থাকলে না হয় ওঝা বৈদ্যি মা বাবাকে বলতাম, পাড়া প্রতিবেশীকে বলে কোনো না কোনো আমি পাত্তা লাগিয়ে নিতাম, এখানে আমি কি করব। তো তখন পরের দিন তো সকালবেলা যেমন ভাবা ছিল যে সিদ্ধিবিনায়ক মন্দির যাবে, তো ওখানে উনি মন্দির দর্শন করলেন ওনার ওয়াইফকে নিয়ে। মন্দির দর্শন করার পর বলছে জানো তো, আমার চেয়ে ভগবান গণপতিকে দর্শন করার পর ওই যে একটা ভারী ভাব, মনে ভয় ভাব, সবকিছু যেমন নিমিষে উধাও হয়ে গেল, সবকিছু টেনশন ফ্রি, মানে আমার একটা ফুরফুরে মেজাজ হয়ে গেল। পূজা আচার্য তো করেছিলেন ওখানে যে ঠাকুরের ফুল টুল, বললো ওইটা আমি এনে মানে আমার সঙ্গেই ছিল। এবং বিশ্বাস করো, না কোনো ওঝা লেগেছে, না কোনো বদ্যি লেগেছে, বড় ওঝা আমার কাজ করে দিয়েছে, বড় ওঝা যে সবচেয়ে থেকে বড় ওঝা, সেই কিন্তু আমাকে মুক্তির পথ উনি করে দিয়েছেন একটা। আর ওই বিনায়ক দর্শন করে আসার পর তো আরো ঘুরেছি, হোটেলে আসার পর আর কোনো কিছু প্রবলেম হয়নি। আজ তো 2025-এর প্রথম দিকে, মানে ওই আমি যখন মানে ঘুরতে গেছিলাম ওই রামেশ্বরম ওইসব সাইডে, তখন উনি আমাকে কিন্তু ফোনে পাঠিয়েছিলেন
এবং বলছে আজ অব্দি কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম আমি কিন্তু ফিল করিনি রুমকি দি, আমি কিন্তু পুরো ঠিক হয়ে গেছি। সবচেয়ে থেকে বড় ওঝা আমার কিন্তু হেল্প করে দিয়েছে। আমি কিন্তু অনেক সময় বলি যে ডেফিনেটলি দেখো সবাই যে মানে ছল চাতুরি করে, এটা তো একটা বড় বিজনেস। এই যে ভূত নামায় যারা ওঝা বুদ্ধি, এটা তো বড় বিজনেস হয়ে গেছে। সবাই নয় গো, সবাই কিন্তু এরকম না, ওটার মধ্যে কিছু অথেন্টিকও আছে, কিন্তু আমরা কি করে বুঝবো? তার থেকে সবচেয়ে থেকে বেশ যারা আমাদের উপরে পরমেশ্বর, যে সবচেয়ে থেকে বড় ওঝা, উনার শরণাপন্ন হওয়া, যেটা নির্মল বাবু করেছিলেন। থ্যাংক ইউ সো মাচ নির্মল বাবু, ওয়ান্স এগেইন আপনার ঘটনা এটা প্রুফ হলো ওনার থেকে বড় ওঝা কিন্তু কেউ নেই। কিন্তু হ্যাঁ, এটাও বলবো যে অথেন্টিক আছে, কিন্তু এত ধূর হয়ে গেছে না, সবকিছুতেই বিজনেস হয়ে গেছে। কাকে বিশ্বাস করি আর কাকে বিশ্বাস করি না বলুন তো? তো চলো এই ঘটনাটা আমি এখানেই সমাপ্ত করছি। নির্মল বাবুকে রিকোয়েস্ট করবো আর যাতে কোনো রকমের কোনো ভৌতিক ইনসিডেন্ট আপনার সাথে না হয়, কিন্তু আপনার আশেপাশে বা যদি কোনো রকম কোনো মানে হয় না যে আপনার ইনলজ এর কাছে বা কোনো পাড়া প্রতিবেশীর কাছে বা কলিগসদের কাছে এরকম ভৌতিক ঘটনা শোনেন, তো ডেফিনেটলি পাঠিয়ে দেবেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়। আর কেমন লাগছে বলো, তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর লাইকটা বাটনটা প্রেস করে নাও, আবার সাবস্ক্রাইব বাটন প্রেস না করলে ও না আবার গাল ফুলে থাকবে, বলছে লাইক কি বেশি আদর করে। তো দুটোকেই প্রেস করে দাও, প্রচুর প্রচুর কমেন্ট করো। জীবনের 1001 গল্প দেখতে ভুলো না। আচ্ছা, নেক্সট ঘটনায় যাব। নেক্সট ঘটনা আমাকে পাঠিয়েছে হলো তোমার রূপা দাস। রূপা দাস, এটা কিন্তু ছিল ছোট্ট ঘটনা, বাট আমি বলি যদি ইউনিক হয় আমি কিন্তু শেয়ার করি। এই যে যেমন এই ঘটনার সঙ্গে আমি মানে জয়েন্ট করে দিলাম। রূপা দাস, এটা কিন্তু পুরো শিলিগুড়িতে হয়েছে ঘটনা। রূপা আর কি তুমি ও যেমন বললো আমাকে যে ও নর্থ বেঙ্গলের কোনো একটা প্রত্যন্ত মানে বলছে যে জেনারেলি শিলিগুড়িতেই ভালো কলেজ আছে আমাদের জায়গার তুলনায়। তো আমার মা বাবা শিলিগুড়িতে আমাকে পড়ার উদ্দেশ্যেই পাঠায়। তো আমি এবং আমার এক মানে ওদের অঞ্চলেই মানে রূপা যেই অঞ্চলে থাকে ওই অঞ্চলেরই একটা মেয়ে, দুইজন ডিসাইড করেছে যে শিলিগুড়ি এসে পড়বে। তো মা বলেছে, মা বাবারা ডিসাইড করেছে যে একটা মেয়েরা তো নিজেরা কিছু টুকটাক করে করে খেয়ে নিতে পারবে, আর যদি বেশি অসুবিধা হয় একটা রান্নার মানুষ না হয় রেখেই দেবে, কিন্তু একটা রুম ভাড়া করে, যাতে ওদের পড়াশোনায় কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, রাত জেগে পড়তে পারে। ঠিক আছে। তো ওরকম তখন রূপা এবং রূপার ফ্রেন্ড একটা মানে বিল্ডিং, হ্যাঁ, যে বাড়িতে ওরা ভাড়া নিয়েছে, বিল্ডিং বাড়ি, এবং একটা রুম, একটা ছোট কিচেন রুম, এবং বলছে মানে টয়লেট ওয়াশরুমটাও অ্যাটাচ ছিল। হ্যাঁ, তো একদম এক প্রান্তে ঠিক বলছে আমাদের ঠিক পাশের বিল্ডিংও এরকম মানে লম্বা লম্বি, মানে আমাদের বিল্ডিংটা এরকম লম্বা, এই বিল্ডিংটাও লম্বা লম্বি। হ্যাঁ, তো আমাদের যেহেতু একদম কোনায়, তো আমাদের রুম থেকে পাশের মানে পুরো ব্যালকানি সারি সারি, ওরাও কিন্তু রুম ভাড়া, মানে বলতে পারো যে ওই বাড়িও ভাড়াটিয়া আছে, এই বাড়িও ভাড়াটিয়া আছে। তো দেখা যায়, তো রূপা একটা জিনিস নোটিস করলো জানো তো, ওদের যে ফ্লোরের সঙ্গে লাগোয়া ফ্লোরটা, ওই বাড়ির একটা রুম আছে যেটার মধ্যে না তোমার ওই যে লাল কার্ড আছে না, কালা নয় লাল কার্ড দিয়ে না, ওই দুটা যে এরকম গোল গোল মতো থাকে না, যেটার মধ্যে তালা ঝোলায়, কড়া বলে আমাদের ওখানে। তো তালা তো ঝুলানো প্লাস কার্ড দিয়ে পুরোপুরি বাঁধা। হ্যাঁ, জবের থেকে এসছে কোনোদিনও কিন্তু মানে রুমটাকে খোলা দেখেনি। আশেপাশে মানুষ আছে, এমন নেই যে আশেপাশে মানুষ নেই, ওই প্রান্তে ভাড়াটিয়া আছে, বাট এই রুমটা খোলে না। রূপা যেটা বলে বলে মানে পার্টিকুলারলি তুমি অমাবস্যা এবং পূর্ণিমার দিন ওই যে যে গৃহকর্ত্রী, যে মাকান মালিক, সে আইসে না তোমার সেই দরজার ঠিক এই পারে, দরজার ভেতরে নয় কিন্তু, ওটা সবসময় বন্ধ থাকতো। প্রদীপ একটা জ্বালাতো, আর ধূপকাঠি, যে ধূপকাঠি ওই আলুর মধ্যে ওরকম গেথে দিয়ে যেত, আবার শেষ হয়ে গেলে তোমার মাটির প্রদীপ আর আলুটা ওখানে ফেলে দিত আর কি, রাস্তায় ফেলে দিত, ওটা আর ঘরে নিয়ে যেত। যাই হোক, তো উনি না ও না বুঝতে পারছে না কি মানে এইগুলি কেন করে, ঘরটার মধ্যে ঢুকে না অথচ বাইরে প্রদীপও জ্বালায়, ধূপকাঠিও দেয়। তো একদিন কি হয়েছে, কোনো একটা মানে বললাম প্রতি অমাবস্যা এবং পূর্ণিমায়, তো কোনো একটা মেডিকেল ইমার্জেন্সির জন্য মানে সে ওই পাশের বাড়ির মাকান মালিক হসপিটালাইজড, এবং মালিকনি ডেফিনেটলি ওনার হাজবেন্ডের ওখানে চর্চা টর্চা করতে করতে, সেবার কি হয়েছে, সেবার মোস্ট প্রবাবলি অমাবস্যা ছিল বলে অমাবস্যায় কিন্তু সেখানে সন্ধ্যাবেলায় বাতি আর ধূপকাঠি জ্বালানো হতো, সেদিন কিন্তু জ্বালানো হয়নি। আর আমাকে বললো রূপা যে রুমকিদি বিশ্বাস করবে না, ওই রাত্রে মানে যেহেতু একদম আমার পাশেই ছিল, মানে যদিও আলাদা আলাদা বিল্ডিং, কিন্তু বললাম না কর্নারে, এবং আমি দেখতে পাচ্ছি সবকিছু, মনে হচ্ছে কি ওইখানে ওই রুমটাতে কেউ মানে ইনিয়ে বিনিয়ে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর না মানে মনে হচ্ছে এতদিন কিন্তু বিশ্বাস করো রুমটার থেকে কোনো আওয়াজ আসেনি এতদিন, মানে প্রায় আমি 4-5 মাস হয়ে গেল আমরা এখানে থাকছি। সেদিন কিন্তু ওই ধরো টেবিল কেউ টানছে, কেউ মনে হচ্ছে চেয়ার ছিঁচড়িয়ে নিয়ে যাচ্ছে, ওইরকম আওয়াজ আসছিল।
ওই দিন ওরা ভয় পেয়ে যায় এবং পরের দিন ওদের যে মাকান মালকিন ওনাকে জিজ্ঞেস করেছে যে এরকম এরকম কালকে না, মানে ঘরটার কথা বলেছে, প্রত্যেকবার দেখি এবং যখন সন্ধ্যাবেলা প্রায় সময় দেখি, স্পেশালি এইটা নোটিস করেছি আমরা যে পূর্ণিমা অমাবস্যাতে প্রত্যেক সন্ধ্যাতে দেয় না, ওই 15 দিন পর পর উনি প্রদীপ আর একটা আলুর মধ্যে জ্বলায়, ধূপকাঠি জ্বলায়। কিন্তু কালকে তো অমাবস্যা ছিল, উনি জ্বালাতে হয়তো ভুলে গেছেন, কিন্তু কালকে ওই রুমটার থেকে এই প্রবলেম এসছে, ব্যাপারটা কি আন্টি? তো মাকান মালকিন খুবই ভালো ছিল, বলছে এরাম তাই নাকি, ঠিক আছে তোমরা তাহলে আজকে ওই রুমে ঘুমাতে লাগবে না, আমি ওনাকে ফোন করে সব বলছি এই এই ব্যাপার। তো বলছে কি হয়েছে? তো বলছে কি, রূপা বলছে অনেকে হয়তো বলতে চায় না, কিন্তু আমার মানে যেহেতু মানে হয়তো এটাও ভাবতে পারেন যে দুটো মেয়ে একা একা আছি, যতই হোক নিজের সন্তান তুল্য ভেবে উনি কিন্তু আমাকে সব বলেছেন। বলছে এইখানে না, মানে এই রুমটাতে ওদেরই কোনো মানে এই যে গৃহকর্ত্রী ওনার এক মেয়ে আর কি থাকতো, হ্যাঁ ওরা উপরে থাকতো, মেয়েটা আলাদা এই রুমে কেন থাকতো, যাতে ওর পড়াশোনায় কোনো অসুবিধা না হয়। তো একদিন সকালবেলা যখন মানে অনেকক্ষণ হয়ে গেছে মেয়ে উপরে যায় না, ওনারা নিচে এসে দরজা ধাক্কায়, দরজা খুলে না, তো দরজা ভেঙে যখন ঢুকে মেয়েটাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে পোস্টমর্টম করে মানে পোস্টমর্টম করে, মেয়েটার বয়স বেশি ছিল না গো, 27-28 বছর, দেখা যায় যে কার্ডিয়াক অ্যাটাক এসছে, আত্মহত্যা না, আচানক সে বেচারি হয়তো বুঝতেও পারিনি, ঘুমের মধ্যেই চলে গেছে। তো বলছে তো তারপর থেকে খুব উৎপাত শুরু করতো, খুব করতো, তো একজনকে ডাকিয়েছিল, তো বলছে না ওর মধ্যেই আটকে রয়েছে। তো চেষ্টা করেছিল ওকে মানে মুক্তি দেওয়ার, কিন্তু সে মুক্তি নেওয়ার জন্য হয়তো রেডি নয়। তো তখন উনি বললেন যে এই রুমে তোমরা কেউ ঢুকো না, ওর জিনিসপত্র যেমন থাকার থাকুক। ওর লাল কার্ডটা দিয়ে উনি বেঁধে গেছিলেন, আর বলছে যে যেহেতু অমাবস্যা এবং পূর্ণিমাতে এরা খুব স্ট্রং একটা এনার্জিতে পরিণত হয়, এই সময় তুমি একটু প্রদীপ এবং ধূপকাঠি ওর উদ্দেশ্যেই জ্বালিও, কোনো ভগবানের উদ্দেশ্যে জ্বালানো হতো না, মৃত মেয়ের আত্মার উদ্দেশ্যে কিন্তু ওরা জ্বালাতেন। এবং ও তখন স্থির থাকতো যে মা বাবা ওকে ভালোবাসছে বা ওর মনে আছে, মানে ওকে মনে করে একটা আত্মতৃপ্তি পেত। হয়তো ওই দিন ভুলে যাওয়ার জন্যই হয়তো ও ওই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, বললাম না অভিমান হয়ে খুব ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তো তারপর নাকি ওনার ল্যান্ডলেডি এরকম করে ফোন করে সব জানায় যে এরকম এরকম আবার উৎপাত হয়েছিল গো, মেয়ে দুটা খুব ভয় পেয়ে আছে। বলছে আরে বললো না দিদি, জানোই তো ওর এরকম অবস্থা, আইসিইউতে আছে, আমার না মাথার থেকেই বেরিয়ে গেছে যে আবার একটা কথা, এটা কিন্তু যে কেউ দিলে হবে না, মানে যেহেতু ওর মা বাবা, ইনফ্যাক্ট হ্যাঁ বোন বা দাদা দিলেও হবে, কিন্তু দাদার বউ দিলে হবে না। তো ও কিন্তু সবার ছোট ছিল মেয়েটা, হ্যাঁ কেউ মানে ব্লাড রিলেশনের হতে হবে। আর বুঝতেই পারছো যখন মেইন মানুষই এরকম আইসিইউতে, থোড়ি না খেয়াল থাকে অমাবস্যা না পূর্ণিমা। তো যাই হোক, রূপা বলছে আর আমি যদিও আর ভয় পাইনি, কারণ আমি বুঝেই গেছিলাম যে সত্যি তো 4 মাস যখন ছিলাম তখন তো কোনো রকমের উৎপাতই হয়নি। তো আমি একটু যদিও হ্যাঁ ঠাকুর দেবতার নাম একটু বেশি নেওয়া শুরু করলাম দুজন, কিন্তু কোনো রকমের প্রবলেম কিন্তু আর হয়নি। সত্যি আমার খুবই ইউনিক লেগেছে ঘটনাটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরকম ঘটনা তোমরাও যদি পাঠাতে চাও পাঠিয়ে দিও, এরকম করে ছোট হলেও পাঠিয়ে দিও, ঠিক আছে, এখানে কিন্তু শেয়ার করা হয়। তো চলো বন্ধুগণ, আজকে এপিসোডটা আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।